সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছে আর সাথে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। তো সেইটা দেখে সত্যি কথা বলতে বন্ধুরা আর লোভ সামালতে না পেরে এই যে বৃষ্টির জলে স্নান করতে নেমেছি, কিন্তু কপালে বৃষ্টির জলে স্নান ছিল না। অল্প একটুখানি পিটি বৃষ্টি হয়েই বৃষ্টিটা থেমে গেছিলো। বাথরুমে স্নান করে বেরিয়ে আসার পরে দেখছি এরকম তুমুল বৃষ্টি নেমেছে। তবে সেইখানে তো আর কিছু করার ছিল না, তো যাই হোক এবারে পুজোটা দিয়ে নিচ্ছি। সকালবেলা দেখবেন স্নান সেরে পুজো দিয়ে নিতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে এই তো মোটামুটি ওই যে বৃষ্টিটা হলো, তারপরে বৃষ্টি কিন্তু থেমে গেছিলো। এরই মধ্যে আমরা চা করে খেয়েছি, খেয়ে এই তো মেশিনে কাপড় জামা লাগিয়ে দিয়েছিলাম। মেশিনে কাপড় জামা ধোয়া হয়ে যেতে এবারে মেলে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলির সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি ঠিক এই সময় থেকে শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। জামা কাপড়গুলো ওদিকে যখন মেলতে গেছিলাম তখন একটু আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো আলু ভাজাটা মোটামুটি হয়ে গেছে, আর আজকে নাস্তাতে এই আলু ভাজা আর মুড়ি নেব। তো অন্য কিছু আর বানানো হয়নি, তার কারণ আজকে হাজব্যান্ড ছুটি করেছে। যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিটা কিন্তু সকালবেলার টাইমে নেমেছিল, তো সেই জন্য ভরসা করে আর গেল না। তো যাই হোক, তারপরে কিন্তু সারাদিন আর বৃষ্টি হয়নি, বেশ মেঘলা মেঘলা ছিল, মিষ্টি মিষ্টি হাওয়াও দিচ্ছিল। সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু দারুণ কেটেছে। আর তারপরে এই তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, একটুখানি উচ্ছে ভাজলাম। তারপরে এই তো পুরুল দিয়ে আর তিল দিয়ে আর পেঁয়াজ দিয়ে যে ভাজাটা করি, ওইটা কিন্তু আমার পরিবারের সবাই খুব ভালোবেসে খায়। সেই জন্য হাজব্যান্ড কিন্তু পিছনের বাজারে পুরুল নিয়ে এসেছিলো, তাই আজকে ওই তো সকালবেলাতে এই রান্নাটাই করে ফেললাম। তারপরে যেহেতু হাজব্যান্ডও বাড়িতে আছে, সেহেতু তার পছন্দের জিনিসটাই করাটা ভালো, তাই না? তো সেই জন্য একটুখানি পুরুল দিয়ে তিল দিয়ে ভাজা মতোই করে ফেললাম, আর বানিয়ে নিলাম একটুখানি উচ্ছে ভাজা। তো যাই হোক, ওইদিকে কিন্তু মেঘলা হয়ে রয়েছে, আর ঝোড়ো হাওয়া দেওয়ার কারণে লাইটের প্রচণ্ড প্রবলেম করছে। এখন কিন্তু লাইট নেই, আর ইনভার্টার থেকে বেশি লাইট জ্বালিয়ে ভিডিও করাটা কিন্তু বিশালই একটা ডিফিকাল্ট ব্যাপার। তো ইনভার্টারে ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার ভয় থাকে, তারপরে আবার সারাদিনে লাইট দেবে কি না সেই ভয়টাও থেকে থাকে। তবুও দেখছি চেষ্টা করে, যদি পারি আপনাদের সাথে আজকে ব্লগ শেয়ার করব, না হলে কিন্তু পরের দিনে শেয়ার করে দেব। তো যাই হোক, এখানে কিন্তু মোটামুটি এবারে মাছের একটু ঝাল বানিয়ে নেব। আর এই মাছগুলো বেশ কয়েকদিন ধরে কিন্তু ফ্রিজারে পড়েছিল, তাই ভাবলাম আজকে একটুখানি এই মাছের শুকনো করে ঝাল করব। বেশি কিছু অন্য কিছু দিয়ে করব না। আর দেখবেন বেশি দিনের মাছ হয়ে গেলে না, তার মধ্যে আবার আলু টালু দিয়ে করতে গেলে কিন্তু সেটা খেতে একটা কেমন লাগে যেন, বাসি বোঝা যায়। তো যাই হোক, আজকে কিন্তু একদম শুকনো করে একদম মাছের ঝাল করব। আর আজকে কিন্তু মাছের ঝালটা একটু অন্যরকমভাবে বানাবো, এতে আদা দেব না। আর অন্যরকমভাবে বলতে আজকেই প্রথমবার ট্রাই করছি, আর আদা দেব না বলতে বাড়িতে আদা নেই। তো সেই জন্যই এই তো রসুন আর পেঁয়াজটাকে তেলের ওপরে দিয়ে একটু ভাজা করে টমেটোটাকে দিয়ে আর যেমন করে লঙ্কা, হলুদ আর একটুখানি গরম মশলা দিয়ে ফুটিয়ে নিয়ে এবারে মাছগুলোকে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, আর একটু শুকনো করে নেব। তাহলেই আমার রান্নাবান্না কমপ্লিট। তো যাই হোক, মোটামুটি রান্নাবান্নার কাজ তো কমপ্লিট করলাম, আর বাড়িতে কিন্তু এমনিতে কাজকর্ম হয়ে গেছিলো। আর যেহেতু বৃষ্টি হয়েছে, সেহেতু চারিদিকে একটা জল প্যাচপ্যাচানির ব্যাপার আছে। তারপরে যেহেতু বাড়িতে সবাই আছে, সেহেতু কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছিলো। সেই জন্য ওদিকে মাছের ঝালটা ফুটতে আমি কিন্তু আর একবার পোছাটা লাগিয়ে নিলাম। তারপরে এই তো আজকে একটুখানি কিচেনের এই ডাব্বাগুলোকে সাফ করব। বেশ কয়েকদিন হয়েছে এই ডাব্বাগুলো কিন্তু পরিষ্কার করা হয়নি। তার সাথে এই তো যেখানে এই যে র্যাকটা ছোট, এই র্যাকটাকেও একটুখানি পুছে নেব, যাতে মশলার ডাব্বাগুলো রাখি।
আর একটুখানি কিচেন, তার মধ্যে কিন্তু এইটুখানি এই র্যাকটার মধ্যেই সমস্ত রকম ডাব্বাডুব্বিকে আমি গুছিয়ে রাখি। আর যেহেতু এইটা একদমই চুলোর সামনে থাকে, সেহেতু কিন্তু যতই আমরা হালকা হাত দিয়ে প্রতিদিন পোছি না কেন, একটা তেল চিটচিটানি ভাব কিন্তু হয়েই যায়। আর এই তেল চিটচিটানি ভাবটা মুক্তির জন্য আমি একটা জল বানিয়েছি, মানে এই যে স্প্রে করলাম আপনারা দেখলেন ওই স্প্রে জলটা, ওইটা কিন্তু আমি একটুখানি ভিম জেল আর একটুখানি খাবার সোডা আর একটুখানি লেবুর রস, আর যেহেতু মানে ভিনিগার দিলেও কিন্তু হয়, ভিনিগারটা বাড়িতে ছিল না তাই লেবুর রস দিয়েছিলাম, দিয়ে আর মিক্স করে একটা জল বানিয়েছি। সেই জলটা দিয়ে সত্যি কথা বলতে এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর প্রথমে আপনাদেরকে দেখালাম আমি কতটা পরিমাণে নোংরা হয়েছিল, মানে ওই তেল চিপচিপানিটা। সবার প্রথমে কিন্তু আমি একটুখানি ভিজে কাপড় দিয়ে প্রথমে পুছে নিয়েছিলাম, তারপরে ওই স্প্রেটা দিয়ে স্প্রে করে এই দেখুন একটুখানি মানে ভেজানো ছিল, আর দেখুন কেমনভাবে ময়লাগুলো হাত দিয়ে উঠে যাচ্ছে। তো তারপরে এইটা একটুখানি ভিজে কাপড় দিয়ে চেপে চেপে পুছে নিতেই কিন্তু একদম পরিষ্কার চকচকে হয়ে যাচ্ছে। পুরো দেখে মনেই হচ্ছে না এই ডিব্বাগুলোকে মানে আমি প্রতিদিন ইউজ করি, দেখে মনে হচ্ছে যেন একদম নতুনের মতো। দেখুন একদম চকচক ঝকঝক করছে। মোটামুটি একটুখানি বুদ্ধি আর একটুখানি সময় আমরা যদি অপচয় করি, তাহলেই কিন্তু আমরা আমাদের কিচেনকে এই রকমভাবে মানে ময়লামুক্ত চকচকে ঝকঝকে করে তুলতে পারি। তো মোটামুটি আমার এই কাজটা করতে কিন্তু বেশি সময় লাগেনি, মাত্র 30 মিনিট সময় লেগেছিল। আর এই রকমভাবে আমরা যদি মাত্র মানে সপ্তাহে একদিন মাত্র 30 মিনিট সময় আমরা এই কিচেন কন্টেনারগুলোতে দিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের কিচেনটা তেলমুক্ত ঝকঝকে চকচকে হয়ে থাকবে। তো তারপরে এই যে দেখুন তেলের কন্টেনারগুলো দেখছেন, এইটা কিন্তু রিফাইন তেলের, আর এই কন্টেনারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়। তার কারণটা এই তেলের যে নিপ্পলটা মানে যেটা দিয়ে তেলটা পড়ে ওইটা কিন্তু ভেঙে গেছে, সেই কারণে তেল ঢালতে গেলে গা দিয়ে গড়িয়ে পড়ে, সেই জন্য কিন্তু এতে তেল চিপচিপানি ভাবটা বেশি হয়েছিল। তাতেও প্রথমে কি অবস্থা ছিল আর পরে কতটা পরিষ্কার হয়ে গেছে আপনারা সেটা দেখে নিজেরাই বুঝতে পারবেন। দেখুন ওই স্প্রেটার কতটা কার্যকারিতা, তাই না? তো যাই হোক, মোটামুটি তেলের কন্টেনারগুলোকেও সুন্দর করে পরিষ্কার করলাম। আর এবারে মশলার যে ডাব্বাটা ইউজ করি প্রতিদিন, সেই ডাব্বার ঢাকাটা এতটা পরিমাণে নোংরা হয়েছিল, আর দেখুন আপনাদের সামনে একদম প্রমাণ সহিত আমি কিন্তু দেখিয়ে দিলাম। একটুখানি স্প্রে করে আর এই কাপড়টা দিয়ে একটুখানি ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম, আর দেখুন একদম আয়নার মতো পুরো চকচক করছে। দেখে মনে হচ্ছে যেন আমি এই হয়তো নতুন বের করেছি, মনেই হচ্ছে না এটা আমি গত 3 মাস ধরে ইউজ করছি, তাই না? দেখুন কতটা চকচক করছে, মানে একদম অবিশ্বাস্যকর কাজ করে কিন্তু এই লিকুইড জলটা। তো যাই হোক, মোটামুটি ওইটা তো পরিষ্কার হলো। এবারে এই যে ছোট ছোট মশলার মানে বাটির মতোগুলো আছে, এইগুলোকে বের করে নিলাম। বের করে এই যে মশলার ডিব্বাটা, এইটা কিন্তু ধুয়ে নিয়েছি। তার কারণ এতেতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো প্রচণ্ড পরিমাণে পড়েছিল, সেই জন্য খালি জলে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এই তো মশলার বাটিগুলোকে ভালো করে পুছে পুছে আবার জায়গার জিনিসটা জায়গা মতো রেখে দিলাম। মোটামুটি এই জিনিসটাতে একটা আমাদের মানে ফায়দা, এতে কিন্তু মশলার বাটিগুলো আলাদা আলাদা, এইগুলোকে তুলে আমরা আমাদের ইচ্ছা মতো যখন খুশি কিন্তু এই মানে মশলার যে কন্টেনারটা এইটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারি। তারপরে যেই জিনিসগুলো একটুখানি করে শেষ হয়ে গেছিলো সেগুলোকে ঢেলে ফুলফিল করে নিলাম। তার কারণ মানে রান্না বান্নার ক্ষেত্রে এইরকম ফুলফিল থাকলে কিন্তু বেশ উপকার হয়। তো যাই হোক, পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু বেশি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার এই পর্যন্ত ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি কোথাও একটুখানি মনকে জয় করতে পারি তো প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাকে এই ইউটিউব পরিবারে একটুখানি জায়গা করে নিতে সাহায্য করবেন। আর যদি পারেন অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু আমার এই ব্লগ চ্যানেলটিকে শেয়ার করতে পারেন। আর অলরেডি এই কাজটা যারা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে মশলা রাখার যে র্যাকটা সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম। এটাতেও কিন্তু বেশ অনেকটা পরিমাণে তেল চিপচিপানি ভাব হয়েছিল, সেটা তো আপনাদের সাথে প্রথমেই শেয়ার করলাম। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আগে কীরকম ছিল আর পরে কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। কতটা পরিমাণে নোংরা ছিল আর এখন দেখুন
একদম কিন্তু চকচক ঝকঝক করছে, পুরো নতুনের মতো। এবারে জায়গার জিনিসগুলো যেখানে যেমন থাকে সেখানে সেই মতো করে রেখে দেব। আর আমি কিন্তু পিছনের দিকে যেই মশলাগুলো চট করে ইউজ হয় না সেগুলো রাখি, আর সামনের দিকে যেগুলো সব সময় প্রয়োজন হয় সেগুলো রেখে দিই। তারপরেতে এই তো মোটামুটি তেলের কন্টেনারগুলোকে ওপরে রেখে দিলাম, আর ওই যে লিকুইড স্প্রে বোতলটা ওইটাও কিন্তু ওইখানেই রেখে দিলাম, যেহেতু কিচেনের কাজেই লাগে আর এই ডাব্বাডুব্বি পরিষ্কার করার জন্যই কিন্তু এই লিকুইডটা বানিয়েছি সেই জন্য। আর সবচেয়ে নিচে রেখে দিলাম ডেইলি যে ইউজ করি মশলার কৌটোটা সেইটা, আর একটুখানি নুনের ডিব্বে। আর আজকে কিন্তু আমি আমার বাড়িতে বসে ভয়েসটা দিচ্ছি না বন্ধুরা, আমি কিন্তু অন্য কোথাও থেকে ভয়েসটা দিচ্ছি। আমি একটু আমার ননদের বাড়িতে এসেছি, সেই জন্য কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন প্রচণ্ড পরিমাণে গাড়ি আসা যাওয়ার আওয়াজ হচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটু কষ্ট করে ব্লগটি পুরো দেখে নেবার। তো তারপরেতে এই তো মোটামুটি এইটা কিন্তু আমি চাল রাখি এই ডিপেটার মধ্যে। আর এই ডিপের সাইডে যে স্টিকারটা এটা কিন্তু কিছুতেই আমি তুলতে পারছি না, অনেক রকমভাবে চেষ্টা করেছি, এতটাই মজবুত মানে ওই স্টিকারটা লাগানো আছে ওইটাকে আমি ছিঁড়ে তুলতেই পারছি না। তো যাই হোক মোটামুটি ওর ওপর দিয়েই যে লিকুইড জেলটা বানিয়েছি ওইটা দিয়ে ভালো করে পুছে পরিষ্কার করে নিলাম। আর দেখুন একটুখানি স্প্রেটা দিয়ে পুছে নিতেই কিন্তু একদম চকচক ঝকঝক করছে। তারপরে আর কি মোটামুটি জায়গার জিনিসগুলো জায়গায় সুন্দর করে রেখে দিয়ে কিচেন স্ল্যাবটাকেও একবার সুন্দর করে এই লিকুইডটা দিয়ে পুছে নিচ্ছি। দেখুন একদম কিন্তু আয়নার মতো চকচক করছে। তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটি এই পর্যন্তই, আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।